যদি আউটটা অবৈধ হতো তাহলে আম্পায়ার আউট দিতেন না। আউটটা বৈধ, যার কারণে আম্পায়ার আউট দিছে। আজকের আউটেও মেহেদী হাসান মিরাজ যে আউটটা করেছেন সেটা বৈধ আউট, যার কারণে আম্পায়ার আউট দিয়েছেন। আসসালামু আলাইকুম, বিডিকে আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচটা জিততে পারলো না, সেকেন্ড ওডিআই ম্যাচ। আজকের ম্যাচে জয়লাভ করলে বাংলাদেশ হয়তোবা এই সিরিজটা জয়লাভ করত। তবে এখনো আশা হারাই নেই আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান আছি, কারণ আরো একটি ওডিআই ম্যাচ বাকি আছে। আগামী পরশুদিন ওই ম্যাচে যারা জয়লাভ করবে তারা এই সিরিজ জয়লাভ করবে। আজকের ম্যাচে অনেক আলোচনা সমালোচনা হয়েছে জাস্ট একটি বিষয়ে, আমি সেই প্রসঙ্গটা নিয়ে আগে কথা বলি। মেহেদী হাসান মিরাজ সালমান আলী আগাকে যেভাবে রান আউট করেছেন সেটা অনেকের ভালো লাগে নাই, অনেকের পছন্দ হয় নাই। মেহেদী হাসান মিরাজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা করতেছেন। দেখেন, আমি এখানে একটি শুধু কথা বলবো, আমার শুধু একটাই পয়েন্ট, আর কোনো পয়েন্ট না। যে আউটটা মেহেদী হাসান মিরাজ করেছেন সেটা কি লিগ্যাল নাকি ইলিগ্যাল? যদি ইলিগ্যাল হতো তাহলে আম্পায়ার আউট দিত না। আউটটা অবশ্যই লিগ্যাল, যার কারণে আম্পায়ার আউট দিয়েছেন। আজকের ম্যাচে পাকিস্তান ছিল বাংলাদেশের প্রতিপক্ষ। মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট করেছেন এটার জন্য মেহেদী হাসান মিরাজ সমালোচনার শিকার হচ্ছেন। ঠিক তেমনি আজকের ম্যাচে যদি ভারত প্রতিপক্ষ হতো বাংলাদেশের, আর মেহেদী হাসান মিরাজ যদি এইভাবে আউট করতো, তাহলে আমার মনে হয় মেহেদী হাসান মিরাজকে নিয়ে আপনারা সমালোচনা করতেন না, বরঞ্চ আরো মেহেদী হাসান মিরাজকে আপনারা বাহবা দিতেন যে মেহেদী হাসান মিরাজ ঠিক কাজ করেছে। যেহেতু ভারত প্রতিপক্ষ না, পাকিস্তান প্রতিপক্ষ, এই কারণে আমার মনে হয় যারা মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনা করতেছেন তারা এই কারণেই করতেছেন। দেখেন, আপনাদের আর একটা বিষয় মনে করিয়ে দেই, ওয়ার্ল্ড কাপে টাইম আউটের যে আউটটা হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুইস, সাকিব আল হাসান তাকে ওই আউটটা করেছিলেন। ওই আউটকে কেন্দ্র করে সাকিব আল হাসানকে নিয়ে অনেকে সমালোচনা করেছিলেন যে এটা কি আউট হলো, এটা আউট কিভাবে দিল। দেখেন, যারা সমালোচনা করতেছেন আউটটা কিভাবে হলো, কেমনে হলো, আম্পায়ার কেন আউট দিল, আইসিসির রুলসে এই আউট আছে, যার কারণে আম্পায়ার আউট দিছে। যদি আইসিসি রুলসে এই আউটটা না থাকতো তাহলে আম্পায়ার আউট কখনোই দিতেন না। অতএব আইসিসির নিয়ম কানুন আগে আপনাদের জানতে হবে। যদি আইসিসির নিয়মে আউট না হতো তাহলে সে টাইম আউটে যে আউটটা অ্যাঞ্জেলো ম্যাথুসকে দেওয়া হয়েছিল সে আউটটা আম্পায়াররা কখনো দিতেন না। ঠিক তেমনি আজকের আউটেও মেহেদী হাসান মিরাজ যে আউটটা করেছেন সেটা বৈধ আউট, যার কারণে আম্পায়ার আউট দিয়েছেন। এই কথা বলার পর আমি জানি অনেকে আমাকে বলবে যে ভাই আপনি মেহেদী হাসান মিরাজের দালালি করতেছেন। না ভাই, আমি মেহেদী হাসান মিরাজের দালালি করতেছি না। আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে বলতেছি, যদি আউটটা অবৈধ হতো তাহলে আম্পায়ার আউট দিতেন না। আউটটা বৈধ, যার কারণে আম্পায়ার আউট দিছে। এবার আসেন ম্যাচ নিয়ে কিছু কথা বলি। আজকের ম্যাচে পাকিস্তানের ওপেনার সাদাকাত তুল কালাম চালিয়েছেন। সাদাকাত 46 বলে 75 রানের একটা ইনিংস খেলছে এবং তার পার্টনার সাহেবজাদা ফারহান 46 বলে 32 রানের একটা ইনিংস খেলছে এবং সালমান আলী আগা 62 বলে 64 রানের একটা ইনিংস খেলছে এবং মোহাম্মদ রিজওয়ান 59 বলে 44 রানের একটা ইনিংস খেলছে। দেখেন, পাকিস্তানের টপ অর্ডার যারা ব্যাটসম্যান ছিলেন তারা কিন্তু ভালো স্টার্ট করেছে, যার কারণে পাকিস্তান ভালো টার্গেট দিতে পেরেছেন। আমার মনে হয় যদি ওই সময় সালমান আলী আগা কিংবা আপনি বলতে পারেন মোহাম্মদ রিজওয়ান তারা যদি ওই সময় আউট না হতো বা সালমান আলী আগা যদি আউট না হতো তাহলে পাকিস্তান কিন্তু মিনিমাম 330 বা 35 রান করে ফেলতো। ওই সময় পাকিস্তানের সেট ব্যাটসম্যান গুলো আউট হয়ে যাওয়ার পরে কেউ আর মাঠে দাঁড়াতে পারেন নাই, যার কারণে 274 রানে পাকিস্তান অল আউট হয়ে গেছে। বাংলাদেশ শুরুতেই খুব বাজেভাবে আউট হয়ে গেছে। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শান্ত, তাওহিদ হৃদয় এবং লিটন দাস মোটামুটি একটা পার্টনারশিপ করেছিলেন। আমরা ভাবছিলাম এই পার্টনারশিপটা যদি
আর একটু বড় করতে পারে তাহলে ম্যাচটা জয়লাভ করতে পারে। কারণ এই ধরনের ম্যাচে টপ অর্ডার থেকে যদি একজন ব্যাটসম্যান ৮০ রান বা ৯০ রানের একটা ইনিংস না খেলতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ জেতা সম্ভব হয় না। লিটন দাসের ব্যাটিং করা দেখে আমরা ভাবছিলাম যে লিটন দাস আজকের ম্যাচে খুব ভালো ব্যাটিং করতেছে, আজকে মিনিমাম লিটন দাস ৮০-৯০ রানের একটা ইনিংস খেলবে। তো সেটা তো আর হয় নাই। লিটন দাস আউট হয়ে যাওয়ার পরে ওই পাশে যারাই নামছে শুধু আসা যাওয়ার মিছিলে ছিল। তবে আমি শুধু এখানে মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা কথা বলে যাই। মেহেদী হাসান মিরাজ ওডিআই দলের ক্যাপ্টেন। বর্তমানে উনি যেভাবে ব্যাটিং করেছেন বা যেভাবে একটা রাশ শট খেলে উনি আউট হয়েছেন, এইটা ওনার করা উচিত হয়নি। আমি মনে করছিলাম যে মেহেদী হাসান মিরাজ যেহেতু দলের ক্যাপ্টেন, সে যেহেতু ব্যাটিং এ নামছে, তাহিদ হৃদয় ছিলেন সেট ব্যাটসম্যান ওই পাশে নন স্ট্রাইকে, তাহিদ হৃদয়ের সাথে সুন্দর একটা পার্টনারশিপ করবে। কিন্তু মেহেদী হাসান মিরাজ যেভাবে উনি রাশ শট খেলে আউট হয়ে গেলেন, এটা আমার মনে হয় একদম মেহেদী হাসান মিরাজের করা উচিত হয়নি। তাকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করা দরকার ছিল। আমার মনে হয় যারা মেহেদী হাসান মিরাজকে নিয়ে সমালোচনা করতেছেন তারা এই পয়েন্টটা নিয়ে সমালোচনা করতে পারেন যে মেহেদী হাসান মিরাজ কেন ওই সিচুয়েশনে ওই সময় একটা রাশ শট খেলে উনি আউট হয়ে গেলেন এবং নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন। যাই হোক, তাওহিদ হৃদয় একা আর কি খেলবেন, পরবর্তীতে আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশ ১১৪ রানে অল আউট হয়ে যায়, যেটা প্রথম ওডিআই ম্যাচে পাকিস্তান ১১৪ রানেই কিন্তু অল আউট হয়ে গেছিলেন। আজকে বাংলাদেশ ১১৪ রানে অল আউট হয়ে গেল এবং পাকিস্তান তার সুবাদে ১২৮ রানের চমৎকার একটা জয় ছিনিয়ে নিল বাংলাদেশের কাছ থেকে। তবে বাংলাদেশের এখনো সুযোগ আছে সিরিজটা জয় করার। তৃতীয় যে ওডিআই ম্যাচ আছে আগামী পরশুদিন, ওই ম্যাচে যারা জয়লাভ করবে তারাই এই সিরিজ জিতবে। দেখা যাক তৃতীয় ওডিআই ম্যাচে কারা জয়লাভ করে, সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।